ইএসপিএম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের টপিক রয়েছে ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের ম্যাথ ক্লাসের সেট 2 নিয়ে আসা হয়েছে। আমাদের অলরেডি একটি সেট হয়ে গেছে এবং এখানে আমাদের টপ 25টি এমসিকিউ রয়েছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। প্রথম প্রশ্ন রয়েছে, একটি সংখ্যার 25% 80 হলে সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি আমি ধরে নিলাম যদি এক্স হয়, তাহলে এক্সের 25%, তাহলে এক্সের 25% মানেই আমার 80 দেওয়া রয়েছে। তাহলে যদি এক্সের 25% করি, তাহলে আমাদের 25% এক্স সমান কত হবে? 25% মানে কি 25/100। পার্সেন্টটাকে যদি হাঁটাই তাহলে আমাদের কী হবে? 25/100 হবে। পার্সেন্টটাকে যদি আমি হাঁটাই তাহলে 25/100, তাহলে 1 সমান 80 ইন্টু 100/25। ডান দিকে গেলে 100/25 কী হবে? 25। তাহলে 4×25 100, 4×8 32। তাহলে এক্সের মান হবে 320। তাহলে আমাদের সঠিক উত্তর হবে দেখো 320। তাহলে 320 সংখ্যার 25% যদি হয় তাহলে 80 হয়। এটাকে এরকমভাবেও করা যায়। কীরকমভাবে করা যায় দেখো, যদি আমার 25% 80 হয়, তাহলে আমার টোটাল 100%, সংখ্যাটা 100%। তাহলে 25 100% হতে কত গুণ রয়েছে? 4 গুণ রয়েছে। তাহলে 80-র সাথে 4 গুণ করলে সংখ্যাটি হবে 4×8 32, 320। সংখ্যাটা অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 2 রয়েছে কি, একটি পণ্যের ক্রয় মূল্য 80 টাকা, বিক্রয় মূল্য 920 টাকা, লাভের শতকরা হার কত? তাহলে লাভের শতকরা হার বলতে আমরা কি জানি? লাভের শতকরা হার সূত্র কি আমরা যদি জানি, যে মোট লাভ যত হয়, ঠিক আছে, টোটাল প্রফিট যত, ঠিক আছে, বা মোট লাভ, ঠিক আছে, তাহলে আমাদের শতকরা হার যদি বলা হয় তাহলে মোট লাভ বা টোটাল লাভ, ঠিক আছে, টোটাল প্রফিট বাই ক্রয় মূল্য, অর্থাৎ যতই সে ক্রয় করেছে, ঠিক আছে, ক্রয় মূল্য ইন্টু 100। এইটা কিন্তু আমাদের সূত্র, টোটাল প্রফিট অর্থাৎ লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। যেহেতু আমাদের এটা শতকরা বলেছে, শতকরা লাভ সমান আমরা এটা বলতে পারি। তাহলে আমাদের প্রথমেই দেখতে হবে কি লাভ কত রয়েছে। 800 টাকায় কিনেছে, বিকেছে কত হয়? 900 টাকায়। তাহলে লাভ হবে কত? লাভ না ক্ষতি হবে? বেশি বিকেছে অবশ্যই মানে লাভ হবে। তাহলে 820 বিযুক্ত 920 বিযুক্ত 800, তাহলে এত টাকা। তাহলে কত হবে আমাদের? 120 টাকা। তাহলে লাভ হবে কত? 120 টাকা। শতকরা লাভ যদি বার করি, শতকরা লাভ, তাহলে শতকরা লাভ সমান কী হবে? শতকরা লাভ সমান হবে মোট লাভ বাই ক্রয় মূল্য। তাহলে মোট লাভ হচ্ছে কিন্তু 120, ক্রয় মূল্য হচ্ছে কিন্তু 800, ইন্টু হবে 100। ঠিক আছে, 2 শূন্য 2 শূন্য, ঠিক আছে, 8 4×8 8 8 8 4 12 মানে 40, 5×8 40, তাহলে 15। তাহলে শতকরা লাভ হবে কিন্তু 15। ঠিক আছে, তাহলে আমাদের লাভের হার কত হবে? শতকরা লাভ কিন্তু 15%, চিহ্ন নাই কিন্তু লাভের হার কিন্তু 15 হওয়া, যেহেতু হার কথাটা লেখা রয়েছে। তাহলে অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে 720 টাকার উপর 2 বছরের সরল সুদ কত? 2 বছরের সরল সুদ। তাহলে সরল সুদের সূত্র আমরা কি জানি, বা সিম্পল ইন্টারেস্ট যেটাকে বলা হয়, সরল সুদ সমান হচ্ছে PTR/100, বা আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই 100। এইটা হচ্ছে আমাদের কিন্তু সুদের সরল সুদের সূত্র। তাহলে আমরা যদি বসাই যে 720 আসল মানে হচ্ছে 720, সময় সমান হচ্ছে 2 বছর, সুদের হার হচ্ছে 10%, তাহলে বাই 100। একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, 72 দুগুণে 144। তাহলে সরল সুদ আমরা কত পেলাম? সরল সুদ পেলাম আমরা 144 টাকা। তাহলে অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, 144। নেক্সট দেখো কী রয়েছে। 15 জন শ্রমিক 12 দিনে একটি কাজ সম্পন্ন করে, 20 জন শ্রমিক কত দিনে কাজ করতে পারে? তাহলে আমাদের শ্রমিক সংখ্যা দেওয়া আছে বা জনসংখ্যা দেওয়া আছে, শ্রমিক সংখ্যা দেওয়া রয়েছে, আর একদিকে দিন সংখ্যা দেওয়া রয়েছে। তাহলে কি রয়েছে দেখো, 15 জন শ্রমিক যদি 12 দিনে কাজটি করতে পারে, তাহলে 20 জন শ্রমিক যদি করে তাহলে আমার কত দিনে? তাহলে দেখো আমাদের এখানে কি রয়েছে, শ্রমিকের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, তাহলে কোনো একটা কাজ নিশ্চয়ই তাড়াতাড়ি হবে। 15 জনের থেকে যদি 20 জন লাগানো হয় তাহলে নিশ্চয়ই তাড়াতাড়ি হবে। তাহলে দেখো আমাদের এই দিন সংখ্যা কিন্তু কম লাগবে। তাহলে সম্পর্ক দেখো, একদিকটা বৃদ্ধি পাচ্ছে একদিকটা হ্রাস পাচ্ছে, তাহলে অবশ্যই সম্পর্কটা কী সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা কী পাবো, যে দিন সংখ্যা যত আছে, দিন সংখ্যা টোটাল দিন সংখ্যা যদি বার করি তাহলে দিন সংখ্যার নিচে কত আছে? 12 আছে, ইন্টু, যেহেতু এটা আমাদের ব্যস্ত সম্পর্ক, তাহলে কী হবে? ব্যস্ত সম্পর্ক যদি হয় তাহলে কোনো পরিবর্তন হবে না, 15/20 অ্যাজ ইট ইজ লিখে দেবে। যদি আমাদের এটা সরল সম্পর্ক হয় তাহলে চেঞ্জ হয়ে যাবে, নিচেরটা উপরে উপরেরটা নিচে। তাহলে দেখো 4 3 12, 4 5 20, 5 3 15, তাহলে 3 3 9 দিন।
তাহলে আমাদের টোটাল দিন সংখ্যা কত হবে? আমাদের 20 জন শ্রমিক যদি কাজ করে তাহলে আমাদের 9 দিন কিন্তু সময় লাগবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, 72 কিমি পার ঘন্টা বেগে চললে 250 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 30 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে দেখো আমাদের যদি 72 কিমি পার ঘন্টা বেগে চলে 250 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে অতিক্রম করছে, মানে মোট কথা হচ্ছে তার ট্রেনটা কোনো একটা ট্রেন তাকে কোনো একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এবং নিজের দৈর্ঘ্য অতিক্রম করাকে বলা হয় আমাদের সেটাকে অতিক্রম করা। তাহলে 72 কিমি পার ঘন্টা, 72 কিমি পার ঘন্টা এটাকে যদি আমরা কি করি মিটার পার সেকেন্ডে করি, কারণ 30 সেকেন্ডে আমাদের অতিক্রম করছে, তাহলে মিটার পার সেকেন্ড যদি করি তাহলে মিটার পার সেকেন্ড করতে হলে এখানে কিন্তু 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে মিটার পার সেকেন্ড, তাহলে 4×18 72, তাহলে 4×5 20, তাহলে আমার গতিবেগটা কত হলো 20 মিটার পার সেকেন্ড। 72 কিমি পার ঘন্টা মানে হচ্ছে আমাদের কি 20 মিটার পার সেকেন্ড আমরা পেলাম গতিবেগটা। এরপরে দেখো 250 মিটার দীর্ঘ একটি ট্রেন 30 সেকেন্ডে অতিক্রম করছে, তাহলে 30 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে? তো ওর বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, তাহলে 30 সেকেন্ডে মোট দূরত্ব অতিক্রম করবে, মোট দূরত্ব অতিক্রম করবে কত? যে 1 সেকেন্ডে যদি 20 মিটার যায় তাহলে 30 সেকেন্ড হবে 30 গুণিত 20 বা 20 গুণিত 30, এত মিটার কিন্তু অতিক্রম করবে, মানে 600 মিটার অতিক্রম করবে। কত মিটার? 600 মিটার অতিক্রম করবে। দেখো ট্রেনটি 30 সেকেন্ডে 600 মিটার অতিক্রম করবে, আর এই 600 মিটারের মধ্যেই আমাদের অতিক্রম করবে মানে তার নিজের দৈর্ঘ্য এবং তার স্টেশন বা ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কিন্তু রয়েছে। তো ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটির দৈর্ঘ্য অর্থাৎ আমাদের যদি আমার এই 250 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মের বিয়োগ করি, প্ল্যাটফর্মের সাথে 250 মিটার এই টোটাল থেকে প্ল্যাটফর্মের 250 মিটার বিয়োগ করি তাহলেই কিন্তু পাওয়া যাবে। তাহলে আমার 350 মিটার হবে বিয়োগ করলে। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, 2:3 অনুপাতে দুটি সংখ্যা রয়েছে, তাদের যোগফল রয়েছে 150, বৃহত্তর সংখ্যাটি কত? তাহলে দেখো 2x, আমরা ধরে নিচ্ছি যে প্রথম সংখ্যাটা 2x, পরের সংখ্যাটা হচ্ছে 3x, দুটো সংখ্যার সমষ্টি বলা রয়েছে 150, তাহলে 5x সমান আমাদের কত? 150, x সমান কত হবে? 30, তাহলে x এর মান 30, বৃহত্তম সংখ্যাটা হবে 3x, তাহলে বৃহত্তম সংখ্যাটা 3x মানে কত হবে? 3 × 30, তাহলে 3 × 90, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অনুপাতের অঙ্ক। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, একটি কাজ 15 দিনে, আচ্ছা একটি কাজ এ একা 15 দিনে এবং বি একা 10 দিনে করতে পারে, তারা একত্রে যদি কাজটি করে তাহলে কখন তারা কিন্তু করতে পারবে? ঠিক আছে, তাহলে দেখো একদিনে একা করছে মানে 15 দিনে করছে মানে কি 15 দিনে কাজ করছে, এ একা 15 দিনে করতে পারে এক অংশ, ঠিক আছে, এক অংশ, ঠিক আছে, এক অংশ করতে পারে 15 দিনে, তাহলে একদিনে করবে 1/15 অংশ, এটা কে করছে? এ করছে। বি যদি করে, বি কি বলা হয়েছে? বি একা 10 দিনে করতে পারে, 10 দিনে করা মানে এক অংশ করবে, একদিনে এর ক্ষেত্রে কত অংশ করবে? এক অংশ করবে। তাহলে দেখো আমরা যদি দেখি টোটাল এ বি একদিনে কত অংশ করবে, তাহলে একদিনে করবে টোটাল যোগফল, তাহলে একদিনে করবে 1/5 প্লাস হচ্ছে 1/10, এটা এ আর বি একত্রে, এ আর বি যদি একত্রে কাজটা করে তাহলে কিন্তু আমাদের এই অংশটা করবে, মানে হচ্ছে তোমার এত অংশ, তাহলে যদি করি আমরা 15 লসাগু হবে তোমার কত? 60, 15 4 15 60, 6 10 60 মানে 10/60, ঠিক আছে, 10 6 1/6, লসাগু 30 হতো, তাহলে 1/6, তাহলে আমাদের কি হবে যে একদিনে করতে পারে 1/6 অংশ, তাহলে আমি যদি উল্টো দিক থেকে বলি 1/6 অংশ করে একদিনে, এক অংশ করবে 1/6/1/6 মানে আমার কত হবে? 6 দিন হবে। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অপশান নাম্বার বি হবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, পরবর্তী প্রশ্ন রয়েছে 1250 টাকার উপর 8% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে চক্রবৃদ্ধি সুদের সূত্র রয়েছে এখানে, চক্রবৃদ্ধি সুদের আমরা সূত্র কি, যে যদি আমাদের চক্রবৃদ্ধি সুদ হয় তাহলে চক্রবৃদ্ধি সুদের সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস r/100, ঠিক আছে, হোল টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে আসল, তাহলে এইটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হার। তাহলে আসল বলতে পি বলতে কি বোঝায়? পি বলতে আসল বোঝায়, পি বলতে আসল, ঠিক আছে, আর আর বলতে সুদের হার,
আরটাকে কি বোঝায়? সুদের হার। আরেকটা রয়েছে এন, এন সমান হচ্ছে কিন্তু সময়, এই কিন্তু সময়কে নির্দেশ করে। তাহলে আমরা যদি সুদ বার করি, আমাদের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করলেই হবে। তাহলে তোমরা তোমাদের বাড়ির কাজ থাকলো এই প্রশ্নটা তোমরা মান বসাবে, পি এর জায়গায় 150, সুদের আর এর জায়গায় 8, আর সময়ের জায়গায় 3, অর্থাৎ এন এর জায়গায় 3। এইটা বসায় দেখবে তোমাদের কত উত্তর হচ্ছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, একটি সংখ্যার 40% এবং 60%-এর পার্থক্য রয়েছে 50। ঠিক আছে, সংখ্যাটি কত? তাহলে দেখো সংখ্যাটি যদি দেখি আমরা, আমাদের সংখ্যাটা খুঁজে পাবো কি? বলছে একটি সংখ্যার 40% ও 60%। তাহলে একটি বলছে আমাদের পার্থক্য কত দেখতে পাচ্ছি এখানে। দেখো পার্থক্য দেখো 60% আর 40%, মানে টোটাল পার্থক্য কত? 20%। 20%-এর পার্থক্যই হচ্ছে আমাদের কিন্তু 60। আমাদের যদি 1%-এর পার্থক্য দেখি তাহলে 60/20, আর 100% টোটাল সংখ্যাটা মানে কি 100%, তাহলে 100%-এর পার্থক্য হবে কত? 60/20 গুণিত 100। তাহলে 2, 3, ঠিক আছে, তাহলে 2, 3 যদি হয় তাহলে দেখো 300 কত রয়েছে? 300। ঠিক আছে, বা এটাকে অন্যরকমভাবেও করা যায়। তুমি যদি ধরে নাও যে আমার সংখ্যাটা এক্স বটে, সংখ্যাটা 60% যদি করি তাহলে 60/100 হবে, আর এদের পার্থক্য মানে বলেছে বড় বিযুক্ত ছোট, আর 40% এক্সের 40/100, এই পার্থক্যটাই কিন্তু হচ্ছে 50। তাহলে যদি করো এখানে সেই একই রকম বার হবে, এক্স ইন্টু 20 বিয়োগ করলে 60x বিযুক্ত 40x মানে হচ্ছে 20x, 20x/100 সমানে হচ্ছে কিন্তু 50। তাহলে x সমান কত হবে? 50 গুণিত 100/20। আচ্ছা 5 5 25, 250। আচ্ছা আগেবারে 300 কী করে বেরোলো? তাহলে 250ই হবে, কিন্তু কত হবে? 250ই হবে। আগেরটার ক্ষেত্রেও দেখিয়ে দিচ্ছি যে আমাদের 40 20 কত গ্যাপ? 20%। 20% মানে হচ্ছে আমাদের কত? 50। 1% মানে হচ্ছে 50/20, ঠিক আছে, আর 100% মানে হচ্ছে কত? 50/20 গুণিত 100। তাহলে 5 20 100, 5 5 25, 250 হবে। তাহলে কত হবে? সংখ্যাটা হবে কিন্তু 250। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটাই তোমরা করবে। এটা একটা সহজ প্রশ্ন আছে, 45 60 এবং 75। 45 60 এবং 75-এর মধ্যে গসাগু কত? গসাগু হচ্ছে তোমার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ যে সংখ্যা দিয়ে এই তিনটি সংখ্যাতে, যে সর্বোচ্চ সংখ্যা দিয়ে এই তিনটি সংখ্যাকে ভাগ যাবে, তাহলে 45 60 আর 75 যে সর্বোচ্চ সংখ্যা, তাহলে আমরা যদি করি 5 দিয়ে খাওয়াই, তাহলে 5 দিয়ে যদি ভাগ দিই তাহলে 5 9 45, 5 12 60, 5 15 75। তারপরে কত রয়েছে দেখো, 3 যদি খাওয়ায় 3 3 9, 3 4 12, 3 5 15, আর যাবে না। তাহলে আমাদের দেখো 3 আর 5 15, 3 আর 5 কত? 15। তাহলে 15 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কিন্তু প্রত্যেকটা সংখ্যায় কিন্তু ভাগ যাবে, সর্বোচ্চ সংখ্যা 15। তাহলে এই সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, গসাগু তাহলে হবে কিন্তু 15। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, লসাগু রয়েছে 12 15 এবং 20। তাহলে 12 15 এবং 20-র মধ্যে যে লসাগু, সেই 20 লসাগু। তাহলে যদি আমরা দেখি কত খাবে, 2 যদি খাওয়াই 2 6 12 15, 2 10 20। 3 যদি খাওয়াই, আবার 2 যদি খাওয়াই, 2 3 6 15, 2 5 10। 3 যদি খাওয়াই, 3 1 3, 3 5 15, 5। আবার যদি 5 খাওয়াই, 5 1 5, 5 5। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এইগুলো যত যে সংখ্যা থাকবে যেগুলো দিয়ে ভাগ যাচ্ছে এবং অবশিষ্ট থাকবে সবগুলোই গুণ করব, তাহলে আমরা লসাগু পাবো লঘিষ্ঠ সাধারণ। অর্থাৎ আমাদের এই সংখ্যাগুলো যে 15 12 15 এবং 30 এই সংখ্যা দিয়ে ভাগ সম্পূর্ণরূপে ভাগ যাবে, সেই সংখ্যাটা সেটাই হবে। অর্থাৎ তাহলে এগুলোকে যদি আমরা গুণ করি তাহলে কেমন পাবো আমরা? 2 আর 2 4, 4 3 12, 5 12 60। তাহলে সঠিক উত্তর হবে কিন্তু 60। তাহলে অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আছে যে 15,000 টাকার 12% কত? তাহলে 15,000 টাকার 12%, পার্সেন্টটাকে ছাড়ান দিলেই আছে 12,000। 12% মানে হচ্ছে 12/100। দুটো শূন্য কাটে দাও, 12 15 180, আর একটা শূন্য রয়েছে, তাহলে 1800। তাহলে সঠিক উত্তর হবে 1800 টাকা। তাহলে অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী, কয়টি সংখ্যা 20%? আচ্ছা কয়টি সংখ্যা নয়, একটি সংখ্যা, একটি সংখ্যা 20% বৃদ্ধি পেয়ে 360 হয়েছে। একটি সংখ্যা 20% বৃদ্ধি পেয়ে 360 হয়েছে, মূল সংখ্যাটি কত?
তাহলে 20% বৃদ্ধি পাওয়া মানেই আমার 360 হয়েছে। 20% বৃদ্ধি পেয়ে টোটাল সংখ্যাটা 360 হয়েছে। তাহলে আমরা যদি কোনো একটা সংখ্যা ধরি, এটা যদি 20% বৃদ্ধি করা হয়, তাহলে 20% যদি ডাইরেক্ট বৃদ্ধি করি, তাহলে বৃদ্ধির সংখ্যা হবে x × 120/100। তাহলে এই সংখ্যাটা বৃদ্ধি হয়েছে, মানে টোটাল বৃদ্ধি পেয়ে এই সংখ্যাটা তৈরি হয়েছে। আর এই সংখ্যাটা মানে আমাদের কত দেওয়া রয়েছে? 360 দেওয়া রয়েছে। তাহলে সঠিক x সমান কত হবে? 360 গুণিত 100/120। তাহলে 3 বার 36, 300। তাহলে x সমান হবে 300। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে? 600 টাকার 3:2 অনুপাতে ভাগ করলে বড় অংশটি কত হবে? তাহলে 600 আনুপাতিক ভাগার 600 টাকা যদি দিই, তাহলে বড় অংশ হচ্ছে 3, টোটাল ভাগার কত? টোটাল হচ্ছে 5 অংশ, 3 আর 2 5 অংশ। তাহলে টোটালের থেকে বড় ভাগ হচ্ছে 3 ভাগ, তাহলে 3-এর 5 অংশ। তাহলে 3 ভাগ বা 5 অংশের মধ্যে কত পাবে? 3 ভাগ পাবে। তাহলে 5 12 60, 120, 3 12 36, 360। তাহলে সঠিক উত্তর পেয়ে আমার বড় সংখ্যাটা, বড় অংশটা হবে 360। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে? 40% লাভে একটি দ্রব্য 980 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য কত হবে? তাহলে 40% লাভে বিক্রি করে দ্রব্যটি 980 টাকায় বিক্রি করেন। বিক্রি করার পর তার ক্রয় মূল্য কত হবে? তাহলে 40% লাভে বিক্রি করা মানে কি? তাহলে 40% কোনো একটা জিনিস লাভে বিক্রি করা মানে যদি আমার ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে তাকে বিক্রি করতে হবে 140 টাকায়, তবে তো আমাদের 40% লাভ হবে। তাহলে ক্রয় মূল্য যদি আমার 100 টাকা হয়, তাহলে অবশ্যই কিন্তু বিক্রয় মূল্য আমার কী করতে হবে? 140 টাকা করতে হবে, যদি 40% লাভে বিক্রি করে। একটি দ্রব্য 980 টাকায় বিক্রি করেছে, তাহলে 980 টাকায় বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্যটা আমার বার করতে হবে। তাহলে ক্রয় মূল্য সমান কত হবে? তাহলে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কমছে, তাহলে ক্রয় মূল্য এত ইন্টু কী হবে আমাদের, বিক্রয় মূল্য বাড়ছে, তাহলে ক্রয় মূল্য সরল সমান কত হবে? 980/140। একটা শূন্য একটা শূন্য কাটছে, 14 7 7 14 98, মানে 700। তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 700। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন আছে, একটি নৌকা স্থির জলে স্থির জলে 12 কিমি/ঘন্টা এবং স্রোতের বেগে 3 কিমি/ঘন্টা, 12 কিমি/ঘন্টা এবং 3 কিমি/ঘন্টা এই বেগে যাচ্ছে। ঠিক আছে, এবং 12 কিমি/ঘন্টা স্থির জলে বেগ এবং স্রোতের বেগ হচ্ছে 3 কিমি, অনুকূলে বেগ কত? তাহলে স্থির জলে বেগ হচ্ছে 12 কিমি আর স্রোতের বেগ হচ্ছে 3 কিমি, মানে দুটোরই কিন্তু আমাদের বেগ দেওয়া রয়েছে। তাহলে যদি আমরা দেখি অনুকূল মানে যেদিকে বয়ে যায়, জল যেদিকে বয়ে যায় সেই দিকেই বলি আমরা স্রোতের অনুকূল বা নদীর অনুকূল বা যাই বলুক না কেন, অনুকূলে যাওয়া। ঠিক আছে, তাহলে অনুকূলে যাওয়া হলে আমাদের দুজনেরই বেগ কিন্তু যোগ হয়। কার? নৌকার বেগ এবং আরেকটা কার রয়েছে? নৌকার বেগ, আরেকটা হচ্ছে স্রোতের বেগ। স্থির জলে নৌকার বেগ এবং স্রোতের বেগ দুটোই কিন্তু যোগ হয় অনুকূলে। তাহলে আমাদের কি হবে? 12 + 3, তাহলে 12 আর 3 এর কত হচ্ছে? 15। তাহলে 15 কিমি/ঘন্টা কিন্তু হবে অনুকূলে বেগ। ঠিক আছে, 15 কিমি/ঘন্টা। এখানে প্রতিকূল যদি বলে, তাহলে নৌকার বেগটা অবশ্যই বেশি হতে হবে। তাহলে নৌকার বেগ বিযুক্ত আমাদের স্থির জলে নৌকার বেগ বিযুক্ত স্রোতের বেগ। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা প্রতিকূলের বেগটা পাবো। এখানে আরও একটা গোসাগু দেওয়া আছে, 8 12 8 12 18। এটাও তোমরা কিন্তু করবে গোসাগু, সর্বোচ্চ যেটা দিয়ে ভাগ করা যাবে তিনটে সংখ্যাকে সেটাই, লসাগু বলেছে। লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, যে এই সংখ্যাগুলো থেকে যে সর্বনিম্ন সংখ্যা দ্বারা গুণ করা যাবে সেটাই হবে কিন্তু আমাদের লসাগু। ঠিক আছে, তাহলে আমাদের 8 12 তোমরা করবে লসাগু। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে? 18 নম্বর, একটা শ্রেণীতে ছেলে মেয়ের অনুপাত রয়েছে 5:3। মোট ছাত্রছাত্রী 64 জন হলে মেয়ের সংখ্যা কত? অনুপাতের অঙ্ক রয়েছে। তাহলে দেখো 64 জন যদি ছাত্রছাত্রী থাকে, 64 জনের মধ্যে মেয়ে, ছেলে এবং মেয়ে, তাহলে প্রথমেরটা ছেলে হচ্ছে 5 ভাগ, মেয়ে হচ্ছে 3 ভাগ। তাহলে টোটাল রয়েছে আমাদের 8 ভাগের মধ্যে আমাদের মেয়ের সংখ্যা বার করতে বলেছে। তাহলে মেয়ে হচ্ছে 3 ভাগ, টোটাল কত হলে? 5 আর 3 8 হলে, তাহলে 8 8 64, তাহলে 3 8 কত হবে? 24 জন। তাহলে ছাত্রীর সংখ্যা কত হবে? 24 জন ছাত্রই রয়েছে। তাহলে অপশান নাম্বার বি হবে কিন্তু সঠিক উত্তর।
নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, একজন ব্যক্তি 5,000 টাকা 10% হারে 2 বছরের জন্য বিনিয়োগ করলো সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। তাহলে সরল সুদ সমানই আমরা কি পেলাম, PTR/100, PTR/100। তাহলে আসল ইন্টু সময় ইন্টু সুদের হার, তাহলে আসল ইন্টু সময়, এই সুদের হার ইন্টু সময় বাই হচ্ছে 100। তাহলে 100, দুটো শূন্য দুটো শূন্য, তাহলে 5 দুগুণে 10 আর দুটো শূন্য মানে 1000। তাহলে আমাদের সরল সুদ হবে কিন্তু 1000 টাকা। এসআই বা সিম্পল ইন্টারেস্ট আমরা কত পাবো, 1000 টাকা। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, একটি সংখ্যা 25% কমিয়ে আবার 25% বাড়ানো হলো, মোট কি পরিবর্তন হলো? তাহলে 25% কমানো হলো, তাহলে যদি আমার কোনো একটা সংখ্যাকে 25% কমানো হয় তাহলে টোটাল ছিল 100, তাহলে 25% কমানো মানে 75% হয়ে যায়, তাহলে 75/100। ঠিক আছে, তাহলে সংখ্যাটা আমাদের কমার ফলে সংখ্যাটা হয়েছে এত। এবং যদি 25% বাড়ানো হয়, আবার 25% বাড়ানো হয়, মানে এই 25% এটা এতটা হলো আমাদের আমাদের কমানোর ফলে এত হলো। এবং এই সংখ্যাটাকে বলছে আবার যদি 25% বাড়ানো হয়, তাহলে 25% বাড়ানো টোটাল 100%, 25% বাড়ালে হবে 125%, মানেই 125/100। তাহলে সংখ্যাটা হবে এত। এখন সংখ্যাটা এত, তাহলে আমার সংখ্যাটা ধরেছিলাম 100, এই এক্স, এবং এই এক্সের 25% কমানোর পরে x/75 এবং বাড়ার পরে এত টোটাল সংখ্যাটা। তাহলে যদি দেখি আমরা, তাহলে কত আছে, 100কে যদি কাটি, 5 25 125, 4 25 100। ঠিক আছে, তাহলে দেখো আমাদের সংখ্যাটা হবে 5 20 100, 5 15 75, 5 4 20। তাহলে আমাদের সংখ্যাটা হবে 15x/16। এইটা হচ্ছে আমাদের এই 25% কমানোর পরে আমাদের 25% যে বাড়ানো হয়েছে, তখন আমার সংখ্যাটা দাঁড়িয়েছে এত। তাহলে সংখ্যার কত পরিবর্তন হয়েছিল, আর সংখ্যাটা ছিল আগে x, এখন হয়েছে 15x/16। তাহলে নিশ্চয়ই আগের থেকে কমেছে, কারণ 15/16 মানে 0 পয়েন্ট সামথিং হয়, তাহলে কমেছে। তাহলে আমাদের হ্রাস হবে, অপশানে আমার উত্তর হবে হ্রাস। তাহলে সি না হয় ডি, কোনটা হবে? তাহলে দেখো হ্রাস বা কমা বা বাড়া সূত্র কি, তাহলে যত কমেছে তাহলে কতটি কমেছে, এক্স বিযুক্ত যদি এটা করি আমি, এক্স বিযুক্ত 15x/16 মানে হবে তোমার x/16, এত অংশ আমাদের হ্রাস পেয়েছে। তাহলে শতকরা হ্রাস বার করার নিয়ম হবে, শতকরা হ্রাস মানে যত হ্রাস হয়েছে বাই মোট যত প্রথমে যত অংশ ছিল, তাহলে প্রথমে কত ছিল, x ছিল, ইন্টু 100। তাহলে আমার দাঁড়াবে কি, x গুণিত x/16 গুণিত 1/x গুণিত 100। x কাটে যাবে, 16 যদি ভাগ করি তাহলে 4 4 16, 4 25 100, মানে 4 25/4 মানে হচ্ছে 6.25%-এর মতো এরকম হবে। তাহলে আমাদের হ্রাস হবে, এটা আমাদের বৃদ্ধি হয় না, হ্রাস হবে। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, একজন ব্যবসায়ী 20% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করলেন, বিক্রয় মূল্য 800 টাকা হলে ক্রয় মূল্য কত? তাহলে আমরা এই যে 20% ক্ষতি কথার অর্থই বুঝতে পারি যে 20% ক্ষতি মানে কি, 100 টাকা তার যদি ক্রয় মূল্য হয়, কি এটা হচ্ছে ক্রয় মূল্য, যদি 100 টাকা হয় তাহলে তাকে বিক্রয় করতে হবে কত, 20% ক্ষতি হচ্ছে, বিক্রয় মানে আমার নিশ্চয়ই তার 80 টাকায় বিকতে হবে, তবে 20% ক্ষতি হবে। এখন বিক্রয় মূল্য যদি 800 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য যদি 800 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য আমার 100 ইন্টু তাহলে 800/80। ঠিক আছে, একটা 8 10 মানে 1000 টাকা হবে। তাহলে সঠিক উত্তর হবে আমার 1000। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, এ এবং বি এর বয়সের অনুপাত 4:5, 8 বছর পরে তাদের অনুপাত হবে 5:6। এর বর্তমান বয়স কত? তাহলে এর বর্তমান বয়স আমি ধরে নিচ্ছি হচ্ছে 4:5, মানে একটা হচ্ছে 4x এর বর্তমান বয়স, এবং বি এর বর্তমান বয়স ধরে নিচ্ছি আমরা 5x। 8 বছর পরে যদি তাদের বয়স দেখি, তাহলে এ এর বয়স হবে কত, 4x + 8, বি এর বয়স হবে কত, 5x + 8। ঠিক আছে, এরপরে দেখো এই দুজনের বয়স পেলাম এত বছর, তখন বলছে 8 বছর পরে অনুপাতটা, অর্থাৎ এদের অনুপাতটা মানে 4x + 8 = মানে বাই আমি করে দিচ্ছি 5x + 8, এদের অনুপাতটা হবে কত, 5/6। ঠিক আছে, এখানে যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে কি দাঁড়াবে দেখো, 5 5 25x + 5 8 40 সমান হচ্ছে 4 4 24, x + 6 8 48, 6 8 48।
তাহলে 25x যদি নিয়ে আসি তাহলে 25x বিয়োগ 24x মানে x হবে। আর 48 থেকে 40 বিয়োগ করি তাহলে হবে 8। তাহলে x এর মান দাঁড়াচ্ছে কত? x এর মান রয়েছে আমাদের কিন্তু 8। তাহলে x এর মান 8 রয়েছে। তাহলে এর বর্তমান বয়স, তাহলে এর বর্তমান বয়স আমাদের কত? 4x। তাহলে 4 গুণিত x এর মান কত রয়েছে? x এর মান 8। তাহলে 4 8 32। তাহলে এর মান হবে কিন্তু 32 বছর। এর মান কত হবে? 32 বছর। অপশান নাম্বার 32 রয়েছে, অপশান নাম্বার বি হবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, একটি পণ্য 10%, 20% ধারাবাহিক ছাড়ে বিক্রি করে, মোট ছাড় কত? ধারাবাহিক ছাড় বা এটাকে আমরা বলতে পারি পরপর ছাড় যদি দেওয়া হয়, তাহলে আমি ধরে নিচ্ছি আমার কোনো একটি পণ্য x টাকা থাকে, এরপর এই x টাকাকে যদি আমি 10% ছাড় দিই তাহলে আমার বিক্রি করতে হবে কতই? 90%, অর্থাৎ 90/100। তারপরে আবার এইটার উপর আবার 20% ছাড় দিই, মানে আমাকে বিক্রি করতে হবে 80/100। একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য দুটো শূন্য, 8 9 72 x/100 এত টাকা হচ্ছে। তাহলে দেখো আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে, আমার টোটাল ছিল x টাকা, টোটাল আমার কত ছিল? x টাকা। x টাকা আমার x টাকার পর বিক্রি করে ছাড় দেওয়ার ফলে আমার ছাড় দেওয়া হয়েছে আমার কত পার্সেন্ট? 72 x/100। তাহলে আমার কতটা ছাড় দেওয়া হয়েছে? তাহলে ছাড় দিয়েছি কত? ছাড় দিয়েছি x বিযুক্ত 72 x/28, এই সরি 28 বলছি, 72 x/100 বিয়োগ করলে দাঁড়ায় 28 x/100। ঠিক আছে, তাহলে x এর কত পার্সেন্ট ছাড় দেওয়া আছে? 28%। এখান থেকে 28% করতে পারি। বা তোমরা যদি এটা যদি ছাড় দেখো, তাহলে ছাড় যদি দেখি তাহলে মোট ছাড় বাই ক্রয় মূল্য ইন্টু 100, তাহলে মোট ছাড় বাই x মানে এত বাই x ইন্টু 100 হবে, মানেই আমার 28% বার হবে। তাহলে অপশান নাম্বার এ হচ্ছে কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, একটি ট্রেন 180 মিটার দীর্ঘ, একটি ট্রেন 80 মিটার দীর্ঘ, এ 54 কিমি/ঘন্টা বেগে চললে একটি খুঁটি অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে খুঁটি অতিক্রম করা মানে তার ওই ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম করলেই হয়। তাহলে কত সময় লাগবে একটা খুঁটি অতিক্রম করতে? তাহলে দেখো অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম করলেই হয়। তাহলে ট্রেনের আমার কি দেওয়া রয়েছে? ট্রেনের গতিবেগ দেওয়া রয়েছে 54 কিমি/ঘন্টা। আর 54 কিমি/ঘন্টা বলতে আমরা কি জানি? কিমি/ঘন্টা যেহেতু আমার মিটারে রয়েছে, তাহলে 54 কিমি/ঘন্টাকে যদি আমি মিটার/সেকেন্ডে করি তাহলে মিটার/সেকেন্ড হবে 5/18। তাহলে কত? 3 18 54 মানে 3 5 15। তাহলে 15 কী হবে? মিটার/সেকেন্ড হবে, মিটার/সেকেন্ড। তাহলে এটা কী হবে? ট্রেনটার গতিবেগ। এবার কত মিটার দীর্ঘ আমাদের ট্রেন বটে? তাহলে 180 মিটার। তাহলে 180 মিটার যেতে কত সময় লাগবে? তাহলে 15 মিটার যদি আমরা যদি ঐকিক নিয়ম করি, 15 মিটার যেতে 1 সেকেন্ড সময় লাগে। ঠিক আছে, আর একে কত লাগবে? 15 বা 1/15। আর আমাদের টোটাল কতটি ট্রেন রয়েছে? 180 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট। তাহলে 180 মিটার যেতে লাগবে 1/15 গুণিত 180। তাহলে 15 12 180 মানে 15 12 180। ঠিক আছে, তাহলে 12 হবে। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি 12 সেকেন্ডে কিন্তু অতিক্রম করে। অর্থাৎ ট্রেনের কোনো একটা খুঁটিকে অতিক্রম করা মানে ট্রেনের দৈর্ঘ্যটা যা আছে সেই গোটা ট্রেনটা অতিক্রম করাটাই, যার জন্য ট্রেনের 180 মিটার অতিক্রম করতে যত সময় লাগবে সেটাই হবে উত্তর। তাহলে এত সেকেন্ড হবে আমার উত্তর। অপশান নাম্বার বি। দুটি সংখ্যার যোগফল 72 এবং তাদের অনুপাত রয়েছে 5:7, বৃহত্তর সংখ্যাটি কত? তাহলে দুটো সংখ্যার যোগফল তাদের অনুপাত দিয়েছে, তাদের বলতে কাদের? সংখ্যার অনুপাত। তাহলে সংখ্যার অনুপাত ধরে নিচ্ছি আমার, একটা হচ্ছে 5x আরেকটা হয়েছে 7x। তাহলে দুটি সংখ্যা হয়, দুটি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে 72। তাহলে এটা সমানেই আমি 72 লিখতে পারি। তাহলে 12x সমান হচ্ছে 72, x সমান হচ্ছে 6 12 72। তাহলে x সমান হবে 6 12 72। তাহলে x এর মান পেলাম 6। আমাকে কি বলা হয়েছে? যে বৃহত্তর সংখ্যাটা, তাহলে বৃহত্তম সংখ্যাটা 7x বটে। তাহলে 7x সমান কত হবে? বৃহত্তম সংখ্যাটা 7x মানে 7 গুণিত 6 মানে 6 7 42। তাহলে সংখ্যাটা কত হবে আমাদের? কিন্তু অপশান নাম্বার বি 42। নেক্সট দেখো, আচ্ছা আমাদের এই ছিল টোটাল 25টি প্রশ্ন। ঠিক আছে, আর যারা এই ফ্রি পিডিএফ নিতে চাও, ফ্রি পিডিএফ নিতে চাইলে তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ।